আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার ছাত্রছাত্রী, মানে আমার সাথেরই অনেকে যারা রাস্তায় নেমে আছে। কিন্তু এদের মধ্যে আপনারা কি শনাক্ত করতে পারছেন দেশে থেকে সাংবাদিকরা এরা আসলে কারা? এরা আসলে কারা? আইএসের পতাকা উঠছে, কালো পতাকা। হিজবুত তাহরীর পতাকা উঠছে। ছাত্র জনতা বলা হচ্ছে এদেরকে, ছাত্র জনতা। হ্যাঁ, জনতা তো অবশ্যই হতে পারে, জনতার একাংশ নিশ্চয়ই, তাই না? তো আহ, এটা তো পার্টিকুলার একটি মতাদর্শপন্থী মানুষজন। আমরা সবাই গণমাধ্যম, বাংলাদেশি গণমাধ্যম এবং আমাদের মতন সো কল্ড কিছু সাংবাদিক, পলিটিশিয়ান, সরকারে যারা রয়েছে, তারা সবাই ছাত্র জনতা হিসেবে উল্লেখ করছে। আমি জনতা যদি বলি, গণ অভ্যুত্থানে 5ই আগস্ট গণ অভ্যুত্থান, অনেকে বলে বিপ্লব বলে, এটা তাদের বিষয়। আমি মানে এর সঙ্গে এক দণ্ড আমি একমত নই যে যে বিপ্লব ছিল। যাই হোক, আমি বিশ্বাস করি সেখানে ছাত্র জনতা ছিল, সেখানে বিশাল অংশের মানুষের গণজমায়েত ছিল, সেটা ছাত্র জনতা হতে পারে। এর পিছনে কি ষড়যন্ত্র কিংবা ষড়যন্ত্র ছিল না, সেটা অন্য বিতর্ক। বাট আমি নিজে দেখেছি, সেটা সেটা ছাত্র জনতা বলা যেতে পারে সেদিকে। কিন্তু এখানে ছাত্র জনতা কারা? এখানে আমি প্রথমে বলেছি, বিশেষ একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী লোকজন ছিল। আমি ওভারঅল এদিকে ছাত্র জনতা বলতে চাই না। কোন এবং আমি রাজনৈতিক প্রথমেই বলেছি, মতাদর্শের? এখানে যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, আমাদের মুক্তিযুদ্ধকে মুছে দিতে চায়, আমি মনে করি তারাই। জি। মঞ্জুর আলম পান্না, আমরা যেটা দেখলাম, একজন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, আসলে দুজন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের একটা আহ্বান, তারা একটা ডাক দিলেন যে 32 নম্বর গুড়িয়ে দিতে হবে, বুলডোজার দিয়ে, না পেলে হাতুড়ি শাবল যা পাওয়া যায় তা দিয়ে গুড়িয়ে দিতে হবে। আমরা দেখলাম গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি বললেন, তিনি ফেসবুকে লিখলেন যে আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এবং আমরা দেখলাম 32 নম্বরে সেই হামলার ঘটনাটা। কোথা থেকে আসলে এই নির্দেশনা বা সিদ্ধান্তটা আসছে? ইনকেলাব মঞ্চকেও আমরা দেখেছি অনলাইনে এরকম লেখালেখি করতে যে হামলা হতে যাচ্ছে। কোথায় আসলে উৎসটা কোথা থেকে আসছে সেটা কি বুঝতে পারছেন? দেখুন, উৎসটা আসলে কোত্থেকে আসছে এটি তো ডেফিনেট করে বলা যাবে না। তবে গভর্নমেন্টে যারা রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে, তাদের সঙ্গে বাইরের একটি গণসংযোগ তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। রাজনৈতিক দল গঠন হবে, তারা কি রাজনৈতিক মতাদর্শ নিয়ে আসবে, কি উপস্থাপন করবে, সেটা পরে কথা। কিন্তু একটা সংযুক্ত রয়েছে। এখন প্রধান উপদেষ্টা যে কথাটি বললেন, বিবৃতি দিলেন কয়েক দফায়, সেই বিবৃতিতে কি বলা হয়েছে? তিনি অনুরোধ জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন, আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজেদের বা আইন নিজে হাতে তুলে নিতে তিনি বারণ করছেন। কোন পর্যায়ে এসে বললেন? 2 দিন পরে এসে, হ্যাঁ। তো তিনি কিন্তু বলেননি কোথাও যে এটি একটি ঐতিহাসিক স্থাপনা। তিনি বলেছেন কারোর বাড়ি ঘরে হামলা করবেন না, আন্তর্জাতিক বিশ্বকে আমাদেরকে দেখাতে হবে যে আমরা একটি শান্তিপ্রিয় অবস্থানে আছি। তো মুখে বললেই তো শুধু হবে না। যখন এই ঘটনাগুলো ঘটতে থাকলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল? মাঠে তো সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। আমি সেনাবাহিনীর কথা ধরে নিলাম যে তাদেরকে গভর্নমেন্ট থেকে কোনো অনুমোদন মানে অনুমতি দেওয়া হচ্ছে না বা হয়নি প্রতিরোধের জন্য, হয়তো তারা সেটি করেনি, আমি সেটা বাদ দিলাম। র্যাব, পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কোথায় ছিল? আমি তারা কি আমি প্রতিরোধ একটা করতে আরেকটা এগিয়ে প্রশ্ন এসেছে? করতে চাই যে সেনাবাহিনীকে কি প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা করে অনুমতি দিতে হয়? কারণ সেনাবাহিনীর উপর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, 3 বাহিনীর উপরই আছে, সেটা আমরা বেশ আগে থেকেই জানি। এখন প্রতিটা ঘটনার জন্য কি আলাদা আলাদা করে অনুমতি দিতে হয়? আমার তো মনে হয় না। যেহেতু তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে, তারা এটা করতেই পারে। আমি যদি তর্কের খাতির ধরেও নেই যে তারা এত বড় একটা আহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়াতে চায়, যেহেতু খুব স্বাভাবিক, এটি তো ওপেন সিক্রেট, এটা আমরা সবাই জানি, একটা সেন্সিটিভ বাহিনী, তাই না?
তারা হয়তো বিতর্কে জড়াতে চায়নি, তাদের উপরে যতই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক না কেন, তারা এর ভিতরে ইনভলভ হতে চায়নি। আমি এই জন্য এই জায়গা থেকে এটিকে আলাদা রাখতে চাই। কিন্তু আহ যেটি নিয়মিত বাহিনী, যেটি পুলিশ কিংবা র্যাব, সেই বাহিনীগুলো কোথায়? এবং পুলিশের ডিএমপি কমিশনার ওই দিন রাতেই সম্ভবত বাংলা ট্রিবিউন অথবা সমকালে অনলাইনে এম নজরুল ইসলাম তিনি যখন বলছিলেন যে আমরা জানি না যে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছিল, সকাল থেকে ওপেন ডিক্লিয়ারেশন এলো, হুম। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো, দেশের প্রতিটি মানুষ জানে, শুধু দেশের প্রতিটি মানুষ নয়, আপনারা যারা বিদেশে অবস্থান করছেন আপনারাও জানেন যে এমন কিছু ঘটতে যাচ্ছে। তো এমন কিছু ঘটতে যাচ্ছে এই ইনফরমেশন টেকনোলজির যুগে, পুলিশ জানবে না? এটা তো হতে পারে না। আচ্ছা ঠিক আছে, পুলিশ জানলো না, যখন ঘটছিল তারপরে পুলিশ কোথায় ছিল? আচ্ছা সেটা আমি বাদ দিলাম, পরের দিন যখন ঘটলো সারা দেশের বিভিন্ন স্থানে, তখন পুলিশ কোথায় ছিল? তো এগুলো তো অবশ্যই নানান ধরনের কোশ্চেন জি, ডিএমপি সৃষ্টি কমিশনের করে, তাই আরেকটা না? বক্তব্য কিন্তু পাওয়া যাচ্ছে। তিনি বলছেন যে ৩২ নম্বরে হামলা ঠেকাতে পুলিশ চেষ্টা করেছে, তিনি নিজে সেখানে ছিলেন। যদিও গণমাধ্যমে কোথাও কিন্তু তাকে আমরা দেখিনি, ডিএমপি কমিশনারকে। তিনি বলছেন তিনি নিজে সেখানে ছিলেন। আমরা ফায়ার সার্ভিসকেও দেখলাম না, এমন অগ্নিকাণ্ড হলো ফায়ার সার্ভিসও তো সেখানে গেল না। হুম। মানে সবগুলো বাহিনী কি সিদ্ধান্ত নিয়ে এটা করলো যে আমরা কেউই যাব না, নাকি মানে এটা একটা কোইন্সিডেন্স যে কেউই গেল না? এবং সেনাবাহিনী তারা কিন্তু গেল, তাদেরকে এক দলকে দেখা গেল এবং তারা ভুয়া ভুয়া স্লোগান শুনে তারা সেখান থেকে চলে গেলেন। এখানেও আর একটা প্রশ্ন আমার মনে আসে যে আমাদের সেনাবাহিনী, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষী মানে মিশনে যায় এবং খুব সুনামের সাথে তারা কাজ করেন, যেখানে নিজের দেশে এরকম ভুয়া ভুয়া স্লোগান শুনে চলে যেতে হচ্ছে বা এই প্রচেষ্টাগুলো নিতে পারছেন না। কেমন আসলে সক্ষমতার জায়গায় কি একটা প্রশ্নবোধক চিহ্ন আসে কিনা? আসে কিনা সেটাও তো একটা প্রশ্ন। বরঞ্চ প্রশ্নবোধক চিহ্ন অনেক বড় সহ মানে বড় সড় আকারে আমাদের সামনে আসে। আসে কিনা আমি প্রশ্নটা আমি ওইভাবে নেব না। আমি স্ট্রেট অ্যান্সার, অবশ্যই বড় প্রশ্ন। কি হচ্ছে, কাদের ইন্ধনে হচ্ছে, কারা করছে? উস্কানি কেউ কেউ দিচ্ছে, সে তো ওপেন সিক্রেট, সবার সামনে স্পষ্ট কারা উস্কানি দিচ্ছে। কিন্তু আর যাদের কথা বললেন, রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার, তাদেরকে নিয়ে তো অবশ্যই বড় ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। কিন্তু কেন এরা আসলে এরকম নিষ্ক্রিয় ভূমিকা থাকলো, যাদের উপরে আমাদের ভরসার জায়গা আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী কেন নিষ্ক্রিয় ভূমিকায়? সে প্রশ্ন তো আপনার মতো আমারও, সারা বিশ্বের যারা এই বিষয়গুলো সম্বন্ধে জেনেছেন তাদের সবার প্রশ্ন। হুম। এখন প্রশ্নের উত্তরটা তো আমাদের প্রধান উপদেষ্টার যে বিবৃতি তার মধ্যে থেকেই পাওয়া যাচ্ছে, তাই না? সেখানে কোথাও কোনো ঐতিহাসিক স্থাপনার কথা বলা নেই। সেখানে বঙ্গবন্ধুর কথা, আমি বঙ্গবন্ধু শব্দটা বাদ দিলাম। ঐতিহাসিক স্থাপনাও যদি বাদ দেন, একজন সাধারণ একটা বাড়ি হুম, বা দেশ জুড়ে বিভিন্ন বাড়ি, ব্যক্তির বাড়ি, সেগুলো যখন ভাঙচুর করা হচ্ছে, আসলে ৩২ নম্বরটা এখন রাষ্ট্রীয় সম্পদও বটে, সেটিও যদি না হয় ভাঙচুর করা হচ্ছে এরকম একটা মানে বিক্ষুব্ধ জনতা হুম, 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 হুম। নিয়ে, সেটাও তো জি, একটা অপরাধী। নিঃসন্দেহে। শুধু অপরাধ কেন, এটা তো তাণ্ডব, একটা নৈরাজ্য। অপরাধের তো মাত্রা আছে, এটা তো রীতিমতো একটা নৈরাজ্য। কিন্তু সেখানে আসলে এই প্রশ্নগুলো নিশ্চয়ই যদি প্রধান উপদেষ্টা বা প্রেস উইংয়ের কেউ থাকতেন আমাদের সাথে, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নগুলো করতে পারতাম, যে তারা আসলে এই বিষয়ে কী বলতে চান। ডিএমপি কমিশনের কথা বলছিলাম, আমরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনিও কিন্তু মানে সেনাবাহিনী এবং পুলিশের কথার প্রসঙ্গে বলছেন, যে তাকেও একটু উদ্ধৃত করি, সরকারের পদক্ষেপের ব্যাপারে তিনি বলছেন সেনাবাহিনী উপস্থিত হয়েছিল এবং তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে যাতে বাড়াবাড়ি না হয়। যখন শুরু হয়ে গেছে তখন সম্পূর্ণ থামাতে পারে নাই, তবে এটি যাতে ছড়িয়ে না পড়ে আর যাতে ক্ষতি না হয় সেটি তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। কেমন মানে আর যাতে পারে, এইটা শুনে কেমন মনে হচ্ছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আবার হবে, আবার যদি থামানো হবে, আবার বলবে যে আমরা চেষ্টা করেছি, চেষ্টার কারণেই থেমে গেছে। আবার উস্কানি আসবে, আবার এরকম মন্তব্য আসবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, যা ধরার আমরা ধরে নিতে পারি। জি, আমার এটাও প্রশ্ন, মানে সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে এবং বহির্বিশ্বে কিভাবে বার্তা যাচ্ছে, আমি এটা একটু পরে আসি। কিন্তু না, আমরা গণ সাধারণ মানুষ অভ্যুত্থানের ভালোভাবে পক্ষে, নিচ্ছে না। জি, জনাব পান্না, আমি একটু এটা প্রশ্ন করতে চাই যে গণ অভ্যুত্থানের পক্ষে জি, যারা উপদেষ্টা পরিষদে আছেন, ছাত্র জনতা যারা, মানে ছাত্র উপদেষ্টা যারা আছেন, বা যারা একদম খুব পরিচিত জনপ্রিয় সমন্বয়ক যারা সব সময় সব কাজে চলে যান,
তাদের তাদের যে মন্তব্যগুলো, যেমন হাসনাতকে আমরা বলতেই মানে দেখলামই, তিনি ফেসবুকে তো ঘোষণাই দিলেন যে তীর্থভূমি, ফ্যাসিবাদের তীর্থভূমি আজ মুক্ত হবে আজ রাতে। তারপর আসিফ মাহমুদ যখন এই বিষয়গুলো চলছে ভাঙচুর, তিনি লিখছেন উৎসব হোক। সার্জিস আলম হুম। লিখছেন, তিনি রাত 11টার দিকে লিখছেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। অন্যদিকে মাহফুজ আলম লিখছেন গড়ার তাকত আছে আমাদের, এই শিরোনামে তিনি লিখছেন, এবং তিনি লিখছেন আম, ভাঙার প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহন করে না। সমন্বয়ক উমামা ফাতেমা বলছেন উপদেষ্টা পরিষদের আত্মার মাগফিরাত কামনা করি। কি মনে হয়, তারাও কি আসলে একমত এই এই যে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সেখানে? সেটি স্পষ্ট। আপনি আবু জাহেলের বাড়ির সঙ্গে তুলনা করছেন, আবার মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেন সবসময় আমাদের প্রধান উপদেষ্টা, তিনি বলছেন যে ভাঙচুর কোনো ভালো ইঙ্গিত বহন করে না। এই কথাটা তো উনি ওই দিন সন্ধ্যাতে বা কিংবা ওই দিন সকালে বলতে পারতেন। তিনি কি বলেছেন? বলেননি। একটা কথা আছে না যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। আমরা কি এখন সেই প্রবাদটিকেই আমরা সামনে নিয়ে এসে আলোচনা করব, নাকি তাদের প্রতি কোনো প্রকার বিশ্বাস কিংবা আস্থা স্থাপন করে কথা বলবো? বিশ্বাস কিংবা আস্থা স্থাপনের ন্যূনতম কোনো সুযোগ কি আছে? নেই তো। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যারা উস্কানি দিয়েছেন, সরাসরি যারা উস্কানি দিয়েছেন, তারাও তো বলছেন এবার থামুন। মানে এই কথাগুলো বলে দেশের মানুষের কি বোঝানো? না, আমরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চাই না, এই যে আমরা থামতে বলছি। বিষয়টি এরকম। সেখানে আবার বলছে কোথায় থামতে হবে জানতে হবে। এগুলো নিয়ে আলোচনা করার কিছু আছে, মানুষ যা বোঝার বুঝতে পারছে। আবার টুঙ্গিপাড়ার এবং দিকেও যাবার আহ্বান জানানো হচ্ছে। আবার আপনি যেটা বলছেন হুম, এবার থামুন, সেই আহ্বানও আছে সাথে সাথে। সেখানেও কি ঝুঁকি আছে বলে মনে হয়? হুম, নিঃসন্দেহে এতে তো মনে করার কোনো কারণ নেই। আপনি প্রশ্ন করছেন, খুবই স্বাভাবিক। আপনার সাংবাদিকতার নীতিমালা মেনে উপস্থাপনার সব ধরনের আহ কি বলে এটাকে, সব ধরনের ভদ্রতা মেনে আপনি প্রশ্ন করছেন। কিন্তু এগুলো তো বলার অপেক্ষা রাখে না। ঝুঁকির মধ্যে আছে টুঙ্গিপাড়া। শুধু টুঙ্গিপাড়া কেন, যারা কথা বলছি আমরা, আপনি, আমি, আমরা কেউ কি ঝুঁকির বাইরে আছি? আপনি কি ব্যক্তিগতভাবে কোনো ঝুঁকির মধ্যে আছেন? আছি, অবশ্যই ঝুঁকির মধ্যে আছি। নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে। জি। এখন আহ কি করবেন? আমি আমার কণ্ঠ থামিয়ে দেব? আমি কথা বলা বন্ধ করে দেবো? আচ্ছা, দিলাম। সবার, আমি তো আর বীর পুরুষ না, ধরে নিলাম আমি বীর পুরুষ না। আহ কতজনে কণ্ঠ রোধ করবেন? 2024-এ 5 আগস্টের গণ অভ্যুত্থানের আগে এমনটা তো হাসিনা রেজিমও করেছিল, কথা তো বলেছিল অনেকে। তো বন্ধ করা কি গেছে? সেই পুরনো কথা তো আবারও বারবার, এগুলো এগুলো সবসময়ের জন্যই প্রাসঙ্গিক যে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। এখন হয়তো শেখ হাসিনাও তার বিভিন্ন বক্তব্যে এরকমটা বলেছেন যে ইতিহাসে কেউ শিক্ষা গ্রহণ করে না। হুম। তিনি নিজেও করেননি। এখন যারা করছেন তারাও গ্রহণ করছে না। এবং অদ্ভুত ভাবে হাসান আব্দুল্লাহ এই কথাটি তার একটি ভিডিওতে ফেসবুক লাইভে সম্ভবত বলেছে যে ইতিহাসে কেউ শিক্ষা গ্রহণ করে না। যারাই এমনটা করেছে তাদেরই তাদেরকেই করুণ পরিণতি বরণ করতে হয়েছে। কিন্তু নিজের ক্ষেত্রে আবার এটি মানা হচ্ছে না। উনি আরেকজনকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কিন্তু এখন যা ঘটছে, ফ্যাসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হলো। দেখুন শারমিন, বিষয়টা হচ্ছে কি যে খুব সোজা সাপটা কথা যদি বলি, গণ অভ্যুত্থানের যে স্পিচ সাধারণ মানুষের ছিল, আমি বিশেষ কোনো গোষ্ঠীর কথা না বলি, কি স্পিচ ছিল? বাক স্বাধীনতা হরণ করা হচ্ছিল, গণতন্ত্র হরণ করা হয়েছে, প্রহসনের নির্বাচন করা হয়েছে, দুর্নীতি, লুটপাট, লুটতরাজ সবকিছুই তো ঘটেছিল। সাধারণ মানুষ মুক্তি চেয়েছিল একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে। সেটা তো পালিয়ে গেছে। আর কি রাজনৈতিক বন্দোবস্ত কথা যে বলা হচ্ছে, বলা হয়েছিল তখন এত সংস্কার, বলা হয়েছিল যে আমরা এই জিনিস চাই না, নতুন রাজনৈতিক দল গড়ে উঠবে, বলা হয়েছিল যে ফ্যাসিবাদের কবর দেওয়া হবে, বলা হয়েছিল সংবিধান
আহ ছুড়ে ফেলা হবে, কবর দেওয়া হবে। বলা হয়েছিল যে ৭১-এর উপরে এই আন্দোলনকে স্থান দেওয়া হবে। বলা হয়েছিল যে আমরা নতুন করে শহীদ হব, শহীদের মর্যাদা, ৭১-এর শহীদদের সমান নিতে হবে। এগুলো বলা হয়েছিল, কিছুই বলা হয়নি, প্রতারণা করা হয়েছে মানুষ। আমি যেটি বলতে চাচ্ছি, মানুষ শেখ হাসিনার স্বৈরাচারিত্ব থেকে মুক্তি চেয়েছিল, হয়ে গেছে। একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চেয়েছিল, সেই সুযোগটা এসেছিল। কিন্তু আমরা দেখছি সেই একই জিনিস কেউ কেউ তো এখন তুলনা করার চেষ্টা করছে, কে বড় ফাঁসিবাদ, শেখ হাসিনা নাকি বর্তমান সরকার? প্রশ্ন তো উঠছে। অত এত কিছু তো প্রয়োজন ছিল না। তাহলে তো অনেক বড় প্রশ্ন, আসলে উদ্দেশ্যটা কি ছিল? সাধারণ মানুষ অংশ নিয়েছিল, আমি নিজে দেখেছি। গণ অভ্যুত্থানে অনেক আওয়ামী পরিবারের সদস্যরা অংশ নিয়েছিলেন, এমনকি যারা মানে তখন কি বলে মন্ত্রিত্বে আসন রয়েছেন, তাদের কারো কারো সন্তানেরাও এই আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন। এগুলো তো মিথ্যা নয়। অতএব আমি সেটিকে ছাত্র জনতার অভ্যুত্থান স্বীকার করতেই পারি বা করি। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা মোটেই ছাত্র জনতার কোন ধরনের মিনিমাম ইনভলভমেন্ট নেই। হ্যাঁ, থাকতে পারে, আমি মিনিমাম শব্দটির সঙ্গে যদি অনেকে আপত্তি করতে পারেন, সেটা স্বীকার করে নিতে পারি। কিন্তু সেই ছাত্ররা কারা? তাদেরকে কারা উস্কে দিচ্ছে? জি, এই প্রশ্নগুলোই আসলে বারবার উঠে আসছে। আপনি বারবার ওই বিবৃতি, সরকারের বিবৃতির কথা বলছেন। সরকারের বিবৃতিগুলো ৬ তারিখে বিবৃতি দিল একটা, ৭ তারিখে একটা বিবৃতি দিল। আমি বিবৃতিগুলো একটু দেখছিলাম, যে আমি একটু বিবৃতিতে দর্শকদের উদ্দেশ্যে, আপনি পড়েছেন তারপরেও একটু বলি। বিবৃতিতে বলা জি, হচ্ছে, জি। গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ও ধ্বংসযোগ্য হয়নি। গতকাল বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। একটা অংশ হলো, জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্ত, রাজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়া নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণ অভ্যুত্থানকে, গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি ধামকি দিচ্ছেন। এটা হচ্ছে প্রেস ব্রিফিংয়ের ভাষা, সেখানে প্রেস উইং থেকে যেটি দেওয়া হচ্ছে ৬ তারিখের। হাসনাত আবদুল্লাহ তো বলেছিলেন যে এই বক্তব্য প্রচারের মানে বাধা তো আছেই, প্রচার করা যাবে না মিডিয়াতে, এবং তিনি বলছেন যে যারা প্রচার করবে তারা নাকি ফ্যাসিবাদের সহযোগী। আমার একটা অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান ছিলেন, তিনি বলছেন যারা শুনবেন তাদের বাড়িতেও হামলা হতে পারে। তাহলে এই যে মানে এই বক্তব্যের দুইটা অংশ এটা ভেঙে এটা কে ভেঙে বলেছে? বিশ্লেষণ করছেন। আপনি শুনছেন আমাকে? হ্যাঁ, আমি শুনছি। এটা কে হ্যাঁ, বলেছেন? এবি পার্টির চেয়ারম্যান হ্যাঁ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবুর মঞ্জু। রহমান মঞ্জু, তিনিও মুজিবুর রহমান বলছিলেন যে মঞ্জু। এরকম ঘটনাও হতে পারে এখন, যারা শুনবে তাদের বাড়িতেও হামলা হতে পারে। মানে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভটা এতই বেশি। আচ্ছা, তো আচ্ছা, আমার প্রশ্নটা এখানেই, আচ্ছা। জনাব পান্না, যে তাহলে সরকার এই বিশ্লেষণটা করলো তো বক্তব্যটা শুনে, তারা শুনলো কেন? তো দারুণ বলেছেন তো। তাহলে আমার তো এখন একই প্রশ্ন, তাহলে তারা শুনলো কেন? এবং বাংলাদেশে এটি প্রচার হতে দিল কেন? তারা ইউটিউব কর্তৃপক্ষকে আগে থেকে কেন অ্যালার্ম করেনি? তারা কেন নোটিশ করেনি যে এই আইডি থেকে যেন কোনো ধরনের কোনো বক্তব্য প্রচার না হয়? তার মানে কি বিশেষ কেউ চাইছিল যে এরকম বক্তব্য প্রচার হোক এবং এটিকে আমরা অজুহাত হিসেবে দাঁড় করাই? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি যদি ধরেও নিই যে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার মাধ্যমে এটা হয়েছে বা ফলশ্রুতিতে, শেখ হাসিনা কি বলেছেন? আচ্ছা, শেখ হাসিনা যদি উস্কানিমূলক বক্তব্য দিয়েও থাকেন, আমি ধরে নিলাম ওইখানে কোনো ধরনের উস্কানি ছিল বলে মনে হয় না। আচ্ছা, ধরে নিলাম যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি কি করতে চেয়েছেন? তিনি তো তার দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে চেয়েছেন, তাই না? তো উজ্জীবিত হয়ে যদি কেউ রাজপথে নেমে আসতো, তার জন্য তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ছিলই, থাকারই কথা। তেমন কিছু হয়েছে? হয়নি তো। এখন এটিকে অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে, স্রেফ স্রেফ অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে। আর এর সঙ্গে আমি একটা কথা বলতে চাই, শেখ হাসিনা আসলে এসব বক্তব্য বিবৃতি দিয়ে তিনি কি অর্জন করতে চান? আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার সঙ্গে
ওয়ান টু ওয়ান কথা হয়েছে। তৃণমূল থেকে যারা এমপি মন্ত্রী ছিলেন, তো তারা সবাই তো এটিকে ওয়েলকাম জানাচ্ছে না। আওয়ামী লীগের মতন একটি দল 6 মাস যদি আন্ডারগ্রাউন্ডে থাকে, 1 বছর যদি আন্ডারগ্রাউন্ডে থাকে, সেই দলগুলোকে ভ্যানিশ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে? মোটেই না। এবং যারা এগুলোকে ওয়েলকাম জানাচ্ছে না, তাদের বক্তব্য হচ্ছে যারা লুটপাট করেছে, যারা নৈরাজ্য করেছে, যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন, তারা তো সবাই পালিয়ে গেছেন। তারা কি আগে এসে নামবেন রাজপথে হরতাল কর্মসূচিতে বা যে কোনো লিফলেট বিতরণ কর্মসূচিতে? নামছেন না তো। তাহলে যারা আওয়ামী লীগের সময় বঞ্চিত ছিলেন, অবহেলিত ছিলেন, হাইব্রিড আওয়ামী লীগের জন্য যারা কোণঠাসা হয়েছিলেন, সেই মানুষগুলোই তো বিপদে পড়ছেন, তাদেরকে বিপদে ফেলা হচ্ছে। এমন তো এমন তো কিছু না যে এই হরতাল কর্মসূচি দিয়ে বিশাল কিছু হুম। অর্জন করতে মানে পারবে। তাহলে কি হরতাল তো এরকমটাই হবে না। বিষয় জনাব পান্না, যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেছেন তখন যেমন নেতাকর্মীদের কি হবে সেই বিষয়টা ভাববার সুযোগ সময় হয়নি, বাবা, এখনো আসলে ভাবছেন না যে তার না, নেতাকর্মীদের কি অবস্থা ভাবছেন না, দেশে? ভাবছেন না। আমি মনে করি, স্পষ্ট করে বলছি, ভাবছেন না। এমন তো নয় যে 3 মাস পরে নির্বাচন, আমার সাংগঠনিক তৎপরতা দেখাতে হবে, আমার আমার নেতা কর্মীদের উজ্জীবিত করতে হবে, তা তো নয়। নির্বাচন আদৌ হবে তাই ঠিক নেই। আমি যদি ধরেও নেই ডিসেম্বরে নির্বাচন, আওয়ামী লীগ কি, বাস্তবতা হচ্ছে এটি যে গণসংযোগ এই মুহূর্তে চালাতে পারবে? পারবে না তো। নির্বাচনের তফসিল ঘোষণা হলে তখন হয়তো আইন মোতাবেক কিছু করলে তারা করতে পারে, অধিকারের জায়গা থেকে। কিন্তু এখন তো না। কেন এই মানুষগুলোকে বিপদে ফেলা হচ্ছে? যারা একটু অনেক কষ্টে কষ্টে এলাকায় ফিরে এসেছিলেন, 5ই আগস্টের পরে আত্মগোপনে ছিলেন, এমন তো অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা আওয়ামী লীগের দুর্নীতির, লুটতরাজ, নৈরাজ্যের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তারাও তো পালিয়েছিলেন। তারা তো অনেক দেন দরবার তদবির করে, হাতে পায়ে ধরে, মিউচুয়াল অথবা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারা এলাকায় ফিরে এসেছেন। তারা তো আবারও আত্মগোপনে চলে গেলেন। তাহলে নেতা কর্মীদের কথা ভাবা হচ্ছে না আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে? হুম। কি চান শেখ হাসিনা? এখন বিষয় হচ্ছে যে, আমি তো বললাম দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে এই ধরনের কর্মসূচিকে অধিকাংশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সমর্থন করছেন না। আগে তো জীবনের নিরাপত্তা। অতএব এটি তো প্রসঙ্গক্রমে এলো। এই প্রশ্ন যদি আপনি করেননি যে আওয়ামী লীগ কেন এটা করছে বা না করছে, হুম। আপনি প্রশ্ন করছিলেন যে আহ আহ, মানে শেখ হাসিনা সরকারের ভাবছেন ভূমিকাটা কিনা কি। এই প্রশ্নটাও করছিলাম, যে তখনও যেমন ভাবতে দেখিনি, এখনো তার মানে ভাবছেন না। হ্যাঁ, আমার মনে হয় না। জি। আমার মনে হয় না। এবং শেখ হাসিনা, অনেকে অনেকে বলছেন যে এগুলো শেখ হাসিনার কারণে ঘটছে বা তিনি এগুলো উস্কাচ্ছেন। তবে আমি একটা বেসিক জায়গায় বলি, বেসিক কথা বলি। সেটি হচ্ছে যে মৌলবাদীদের একটি ভয়ঙ্কর আস্ফালন তো আমরা দেখতে পাচ্ছি। এখন অনেকে প্রশ্ন করছে কে ভালো ছিল? তাহলে কি আগেরটাই ভালো ছিল? কোনোটাই ভালো ছিল না। মৌলবাদীদের আস্ফালনের এই জায়গাটির জন্য উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা নিজে। মুক্তিযুদ্ধকে এক পক্ষ ব্যবসার পণ্য হিসেবে নিয়েছে, পুঁজি হিসেবে নিয়েছে, আর এখন আর এক পক্ষ পুরো মুছে দিতে চায়। আমি কম্পারিজনের জায়গা থেকে বলছি না, বাস্তবতার জায়গা থেকে আমাদের সব সব কথাই বলতে হবে। এখন তিনটি নির্বাচন কত ন্যাক্কারজনক ভাবে হয়েছে এটা আমরা সবাই জানি। দেখুন, এটি আমার কথা নয়, আমি সব জায়গায় একটা রেফারেন্স দিই। আমি ঘরের বাইরে, যেমন আপনার সামনে বলছি, এরকম জায়গাতেও বলি। পলিটিক্যাল সায়েন্সের একটি থিওরি আছে, যখন কোথাও কোনো সমাজ বা রাষ্ট্রে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়, সেখানে চরমপন্থা বা জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলাদেশের চরমপন্থা কিংবা জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে এখনই উঠেছে কিনা আমি সেই বিতর্কে যাব না, সেটি আরো বিস্তার আলোচনা বিষয়, যোগ বিয়োগের বিষয়। কথা হচ্ছে মৌলবাদীতে আস্ফালন তো আমরা দেখতে পাচ্ছি, 71কে মুছে ফেলার একটা চক্রান্ত তো আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত। সেই জায়গাটি তো শেখ হাসিনা করে দিয়েছেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের থিওরি যদি আসি, হুম। এই যে প্রচন্ড ভয়ঙ্কর ধরনের একটি রাজনৈতিক শূন্যতা, তার পরের স্টেজটা কি? তার পরের স্টেজটা কি আমরা একেবারে উৎকর্ষ গণতন্ত্রের দিকে চলে যাব? আমি সেটা বিশ্বাস করি না। এবং যা কিছু ঘটছে, আমি এতে কষ্ট পাই, আমাকে আহত করে, কিন্তু আমি অবাক হই না, বিস্মিত হই না। শুধু
আমরা ফ্যাল করে তাকিয়ে থাকতে পারি, কষ্ট হতে পারে, হুম। কিন্তু বিস্ময় কিছু আমি দেখি কিন্তু না। শেখ এগুলো সব হাসিনা মানে থিওরি অনুযায়ী অভ্যুত্থানের চলছে। পক্ষে যারা আছেন বা সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে, কোনো রকম অনুশোচনা মানে এই যে কাজগুলো করলেন, আবার সাথে আওয়ামী লীগের নেতাদের বা সাবেক মন্ত্রীদের এই প্ল্যাটফর্মেই কথা বলবার সুযোগ হয়, নির্বাচনগুলো যে সঠিক হয়নি, নির্বাচনগুলোতে যে প্রহসন হয়েছে, যে ব্যাপক মাত্রায় আসলে কারচুপি বললে মনে হয় ছোট হয়ে যাবে, এই বিষয়গুলো তারা মানতে চান না, মানে অন্ততপক্ষে মুখে স্বীকার করেন না। এটি কি তাদের জন্য, যদি আপনি একজন বিশ্লেষক হিসাবেও বলেন, এটি কি তাদের জন্য একটা ভালো কিছু এনে দেবে? না, প্রশ্নে ওঠে না। যখন একটা সিম্পল এক্সাম্পল দিই, মানে নিকট অতীতের গণ অভ্যুত্থানের সময় যখন ওবায়দুল কাদেরের পদত্যাগ সহ আরো 6 মন্ত্রী পদত্যাগের প্রশ্নটি এলো, আইনমন্ত্রী সহ, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম সম্ভবত 6 জনের পদত্যাগের দাবি উঠেছিল। আচ্ছা, 6 জনের পদত্যাগ করলে কি হতো? আচ্ছা, ওবায়দুল কাদেরের পদত্যাগ করলে কি হতো? আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে যেত? আওয়ামী লীগ দুর্বল হয়ে যেত? ওবায়দুল কাদের আওয়ামী লীগকে কোথায় নিয়ে গেছে আমরা জানি না। ওবায়দুল কাদের তো শুধুমাত্র তৈল মর্দনের মাধ্যমে দুইবার বা তিনবারের সাধারণ সম্পাদক করেছেন। তার আর কি যোগ্যতা ছিল? কার্টুন মার্কা কথাবার্তা বলতেন, সেটি সেই ব্যক্তি শেখ হাসিনার কাছে প্রিয় ছিলেন। সাংগঠনিক ভিত্তি কতটা মজবুত করেছিলেন? তখনও তো, এখন যেমন আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছেন যে আমাদের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে না, এরকম হরতাল বা লিফলেট বিতরণ কর্মসূচিতে কি সেই যারা বিদেশে লুকিয়ে আছেন তারা কি আসবেন, তারা মাঠে নামবেন? তাদের ক্ষোভের জায়গা থেকে বলছেন। তখনও তো একই ধরনের ক্ষোভের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছিল যে উবায়দুল কাদের শেষ করে দিচ্ছে দলটাকে। এটা আমি নিজে আবারও দায়িত্ব নিয়ে বলছি, মানুষ ক্ষুব্ধ ছিল। এবং যার একটি প্রতিক্রিয়া স্পষ্ট আপনারা দেখছেন, আমরা দেখেছি, যখন এই আন্দোলনটাকে কিভাবে প্রতিহত করা যায় বা আন্দোলনকে প্রতিরোধ করার জন্য সাংগঠনিক ভাবে কি ভূমিকা রাখা উচিত, যখন সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে তিনি একটি বিশেষ বৈঠকের ডাক দিলেন, তখন তিনি ভুয়া ভুয়া স্লোগান শোনেননি, তখন তাকে ওই বৈঠক না করে উঠে যেতে হয়নি। হুম। তার মানে দলের মধ্যেই নেতা কর্মীরা কতটা ক্ষুব্ধ ছিল তার প্রতি, সেটা তো আমরা দেখেছি। এটা তো আমার বানানো কথা নয়, তাই না? তো সেই জায়গা থেকে শেখ হাসিনা কেন রেখেছিলেন ওবায়দুল কাদেরকে? শেখ হাসিনা কেন ওই 6 মন্ত্রী বা 4 মন্ত্রীকে পদত্যাগ করাননি? তার মানে তারা তাদের ভুলটা স্বীকার করতে চান না। যদি তখন ওই মন্ত্রীদের পদত্যাগের ঘটনা ঘটতো, এই আন্দোলনের স্ফুলিঙ্গ কি এইভাবে ছড়াতে পারতো? নিশ্চয়ই পারতো না। এখন তো শুনি যে ওবায়দুল কাদের সঙ্গে শেখ হাসিনা কথা বলেন না। আমি আবারও বলি, ওবায়দুল কাদের যেমন দায়ী, যেমন বলেছিলেন যে ছাত্রলীগ একাই যথেষ্ট এই আন্দোলনকে প্রতিরোধের জন্য, যখন সেই সময়কার আন্দোলনকারীদেরকে এটা আরো বেশি উস্কে দেওয়া হলো, তখন তো তিনি কিছু বলেননি। এখন নাকি শেখ হাসিনা ওবায়দুল কাদের সাথে যোগাযোগ রাখতে চান না বা ওবায়দুল কাদের যোগাযোগ করতে পারেন না। এই ফিলিং গুলো তখন কোথায় ছিল? ঠিক একইভাবে বলতে চাই, এখনো পর্যন্ত যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে গণঅভ্যুত্থানের আগে, অন্য আর কোন পক্ষ এই আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা করেছে? আমি সেই বিতর্কে যদি নাও যাই, আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর যদি বলি, সেইগুলোর জন্য কি একবারের জন্য অনুশোচনা আছে, অনুতপ্ত বোধ আছে? এবং চাইলে আমি প্রমাণ দিতে পারবো, কিন্তু খামাখা তো ওই মানুষগুলোর তো ক্ষতি করে লাভ নেই। ওয়ান টু ওয়ান কথা বলার সময় তো বলছেন, আমাকে বলছেন যে তার সামনে 7 জানুয়ারি নির্বাচনের আগে যখন বললাম যে এই নির্বাচনটি ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, তখন একজন, আমি সাবেক সংসদ সদস্যের কথা বলছি, আমি আরো একটু ক্লোজ করে নিয়ে আসি দক্ষিণবঙ্গের, আরো একটু ক্লোজ করে নিয়ে আসি সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ অঞ্চলে তার এলাকা, সেখানকার একজন সাবেক এমপি বলছেন যে শেখ হাসিনাকে, নেত্রীকে, তা তো নেত্রী বলেন, আমরা নেত্রীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার উপর কয়েকজন তেড়ে এলো, তাকে মারার জন্য উদ্ধত হলেন। এই তো অবস্থা। শেখ হাসিনা এগুলো বুঝতেন না? এখনো বুঝতে পারছেন না, এখনো বুঝতে পারছেন না। তা এইগুলো মানে ওই যে কথা আছে না, মানে এই প্রবাদটা যায় কিনা আমি জানি না, যে চোরে শোনে না ধর্মের কাহিনী। এখন আমি, আপনি, আমরা যতই ভালো কথা শোনাই না কেন, ধর্মের কথা শোনায় না কেন, এটা কেউ শোনে না। চোর যে শুধুমাত্র একটা আওয়ামী লীগ তা তো নয়। কে চোর কে ভালো আমরা তো দেখছি, অন্তত 90-এর পর থেকে দেখছি।
জি। এখন আরেকটা প্রশ্ন জাগে যে শেখ হাসিনার বক্তব্য ঘিরে এত কিছু হয়ে গেল। একদম হুঁশিয়ারি দিয়ে, হুমকি-ধামকি দিয়ে এই হামলাগুলো চালানো হলো। প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য কখনো ফাঁসকৃত ফোন আলাপের মাধ্যমে এসেছে, আমরা দেখেছি। কখনো বা বিদেশে নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। মানে তার বক্তব্য তো অহরহ আসছে। এখনই এই বক্তব্যের প্রচার এবং এই বক্তব্যের ভাষাগতও যে খুব পার্থক্য আছে তা না। মানে আগের বক্তব্য, এখনকার বক্তব্য। এখনকার বক্তব্য নিয়ে এত রিঅ্যাকশন কেন? এই সময়ে কি কোনো বিশেষ মাহাত্ম্য আছে? হুম। অবশ্যই আছে। এটিকে ব্যবহার করতে চেয়েছে, ব্যবহার করতে চেয়েছে এবং আগেগুলোর জন্য নানান ধরনের মন্তব্য করা হয়েছে, কিন্তু মন্তব্য আর কর্ম তো এক কথা নয়, কর্মযোগ্যতা আমরা দেখলাম। তাই হয়তো এটিকে পুঁজি করেছে বিশেষ একটি পক্ষ, অথবা আহ উনি না দিলেও হয়তো এই ঘটনাটি ঘটতো, যা ঘটেছে গত 2-3 দিনে। উনি বক্তব্য যদি নাও দিতেন তাও ঘটতো, এটা আমি বিশ্বাস করি। যেখান থেকে আহ্বান এসেছে বা আমরা দেখেছি তাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে সেটা তাদের চাওয়া যে 32 নম্বর হুম, গুড়িয়ে দেওয়া হবে। আহ, হুম, যা হোক, আমি একটু রাজনীতি দলগুলোর কথা বলি। রাজনৈতিক দল যেই আমাদের দেশের দলগুলো, সেগুলোর মধ্যে তাদের মধ্যেও যেমন আইন শৃঙ্খলা বাহিনীর কথা আমরা আলোচনা করছিলাম, সেনাবাহিনী বা ফায়ার সার্ভিস, তাদের মধ্যে যেমন খুব একটা সক্রিয় ভূমিকা আমরা দেখলাম না এই সময়। রাজনৈতিক দলগুলোও কি খুব, আপনার মনে হলো যে খুব সক্রিয় কোনো মন্তব্য, বক্তব্য বা এই বিষয়ে প্রতিক্রিয়া জানালো? আমরা অবশ্য দুদিন পরে বিএনপিকে মধ্যরাত না, রাত 3টার দিকে তাদের একটা বিবৃতি এসেছে। আম, সেখানে তারাও বলছেন যে আসলে এটা জনস্পৃহার বহিঃপ্রকাশ এবং সরকারকে শক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। যা হোক, রাজনৈতিক দলগুলোর অবস্থান বা প্রতিক্রিয়া কেমন মনে হয় আপনার কাছে? সব তো ভোটের রাজনীতি। আহ ইতিহাস দুঃখিত। কিংবা উম, দেশের দেশের ঐতিহ্য সংস্কৃতির পক্ষে কতটা কথা বলা হচ্ছে, কে কি ভাবে বলছে। আমি তো দেখছি, আপনি রাজনীতিবিদদের কথা বলে লাভ কি বলুন? তারা তো প্রত্যেকের জায়গা থেকে কথা বলছে, হিসাব করছে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক। তবে হ্যাঁ, অবশ্যই একটু কথা বলতে হবে যে বিএনপি প্রসঙ্গে বলতে গেলে বিএনপি অনেক কৌশলী খেলা খেলছে, অনেক ম্যাচিউর খেলা খেলছে। এটি আমার মনে হয় সবাই স্বীকার করেন। অনেক হিসেব নিকেশ করে কথা বলতে হচ্ছে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকেই তখন বলা হচ্ছে যে দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য বা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তারা প্রয়োজনে বিএনপির সঙ্গে জোট বাঁধতে প্রস্তুত। জোট মানে একসাথে আন্দোলন করতে প্রস্তুত। এটা তো আমার কথা না, এটা তো আওয়ামী লীগ নেতাদের কথা। তারা অনেকে অডিও বার্তায় বলছেন, ভিডিও বার্তায় বলছেন, বিবৃতি দিচ্ছেন। এখন বিএনপি এত আপন হয়ে গেল। এবং এটি এত বাস্তবতা যে সংবিধানকে একটি বিশেষ পক্ষ কবর দিতে চেয়েছিল, রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল, অসাংবিধানিক পন্থা আরো কিছু করার চেষ্টা করা হচ্ছিল, সেগুলো শুধুমাত্র বিএনপির কৌশলী খেলার কারণে এগুলো প্রতিরোধ করা গেছে। এটি তো বাস্তবতা। আপনি আমি বিএনপি আদর্শে বিশ্বাসী হই আর না হই, যেটি বাস্তবতা। হুম। তো এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে রোল প্লে করছে, এটা তো অবশ্যই বিতর্কিত। এবং আমি যেটা বলছিলাম যে শুধু রাজনৈতিক দল কেন, যারা বুদ্ধিজীবী শ্রেণী, আমরা তো সামান্য সংবাদ কর্মী, যারা বুদ্ধিজীবী শ্রেণী রয়েছে, তারা তো এখন বলতে আমার আমি নিজেই স্টাইফলিং এর মধ্যে পড়ছি। 5 ফেব্রুয়ারি পরে তো অনেকে বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করছেন না, খুব কৌশলে 32 নম্বর উচ্চারণ করছেন। আজকে দেখেন যে একটি বিবৃতি আছে, বিশিষ্ট কয়েকজনের বিবৃতি আমার কাছে সম্ভবত আছে। ভাঙচুরের দায় সরকারের উপরেই অনেকাংশে বর্তায়, বিশিষ্ট 26 নাগরিকের বিবৃতি। সেখানে বঙ্গবন্ধু শব্দটা নেই। আহ অন্য কোনো শব্দ আমি বাদ দিলাম, শেখ মুজিবুর রহমান উল্লেখ করা হয়েছে। আমি বলছি না যে সবাইকে বঙ্গবন্ধু বলতে হবে, কিন্তু সংবিধানে তো রয়েছে, বা পাঠ্য বইও তো এখনো পর্যন্ত বঙ্গবন্ধু বলে উল্লেখ করা আছে। আচ্ছা, গণমাধ্যম আমরা দেখলাম যে কোন কোন গণমাধ্যম যখন লাইভ দিচ্ছিল ওই দিন 5 ফেব্রুয়ারিতে, তখন কোন কোন গণমাধ্যম বলছে যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দেওয়া হচ্ছে, বা আগুন আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হচ্ছে, হাতুড়ি শাবল চালানো হচ্ছে। কিছুক্ষণ পর বঙ্গবন্ধু শব্দটা উঠে গেল। সো আপনি শুরুতে বলছেন না যে ঝুঁকির মধ্যে রয়েছে কিনা? ভয়ের মধ্যে তো সবাই রয়েছে যে বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করা যাবে না, করলে যদি কারো রোশনালে পড়তে হয়। এবং বিএনপির বিবৃতির কথা উল্লেখ করেছেন,
আমি তো বলেছি যে বিএনপি অনেক কৌশলী খেলা খেলছে। সেখানে তারা বলছে যে আহ স্বৈরাচারের দোসররাই বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, করে আবার এই পক্ষের বিরুদ্ধে স্পষ্ট কিছু বলা হলো না। তারা তাদের জায়গা থেকে বলল যে হিংসাত্মক কর্মকাণ্ডকে বিএনপি পছন্দ করে না। এই তো ভাষাটা, নাকি এর বাইরে তো আর কিছু নেই তেমন, যদি জিনিসটুকু বলি। তো এগুলো তাদের রাজনৈতিক খেলা, তাদেরকে নিয়ে আর কি বলবো। আমি আপনিই তো সত্য কথাগুলো একটু এটা মানে এই শতভাগ বিষয়ে বলতে আপনার পারছেন। সাথে মানে আমার অভিজ্ঞতার জায়গাটা কিছুটা মেলে যে আপনি বলছেন বিএনপি কৌশলী ভূমিকা। আমার কাছে কখনো কখনো মনে হয় বিএনপি যে তাদের সাথেও আমার এই প্ল্যাটফর্মে কথা বলি, প্রায়ই কথা হয়, কখনো বা বিএনপি পন্থী হিসেবে আমরা যাদেরকে চিনি কখনো খুব শক্ত হয়ে যাচ্ছেন, আবার কখনো দেখা যায় একই ধরনের জায়গায় খুব সফট টোনে হুম, বলছেন। মানে হিসাব নিকাশটা হুম। আসলে কি করছে, কেন কখনো না, শক্ত হিসাব হচ্ছে নিকাশটা, কখনো নরম হচ্ছে, কি হিসাব নিকাশ? হিসাব নিকাশটা মোটামুটি স্পষ্ট। হয়তো আপনিও বুঝতে পারছেন, আপনি অ্যাঙ্করিং এ চেয়ার থেকে এসে আপনি মন্তব্য করতে চাইছেন না, আহ, বা আপনি এটি আলোচনা নিয়ে আসতে চাইছেন শুধুমাত্র। বিএনপি চায় যে কোনো ভাবে একটি নির্বাচন এটি আসলে খুব প্রয়োজন। বিএনপি এখন চাইছে না মুখোমুখি কোনো সংঘর্ষ তাদের সঙ্গে অন্য কারের। এবং প্রসঙ্গক্রমে এটিও আমি বলে রাখি, এই যে ঘটনাটি ঘটলো, আমার আশঙ্কা এ ধরনের ঘটনা আরো ঘটবে, আরো ঘটবে নির্বাচনকে কেন্দ্র করে। এবং যারা সরাসরি ক্ষমতায় না থেকেও ক্ষমতার স্বাদ অনুভব করছেন, উপলব্ধি করছেন, বা তাদের অনেকের অঙ্গুল নির্দেশে অনেক কিছু ঘটছে, তারা তো এটি চাইবেই যে বর্তমান যে অবস্থা এটি প্রলম্বিত হোক। তো তারা যেমন চাইছে, বাংলাদেশের 18 কোটি মানুষের 17,50,00,000 মানুষ, আমি মনে করি তারা নির্বাচন চাইছে। তখন গণ অভ্যুত্থান স্পিরিট এটাই ছিল, আমি প্রথমে বলেছি, যে একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএনপি ওটি চায়। নির্বাচনের পরে কার কি ভূমিকা হবে সেটি পরের কথা, কিন্তু নির্বাচনটা আসলে দরকার। যেহেতু বিএনপি চাইছে না মুখোমুখি করে সংঘর্ষ হলে আরো একটি যে ভয়ঙ্কর অস্থিতিশীল বাংলাদেশের চেহারা দেখতে হবে, সেই জায়গা থেকে নির্বাচন অনেক পিছিয়ে যাবে। এমনিতেই তো নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না, সন্দেহ সংশয় সব জায়গায়। এবং আমি এটিও মনে করি, ভারত, পাকিস্তান, আপনি যেই রাষ্ট্রগুলোই বিবেচনা আনুন না কেন, অনেকেই চাইছে যে বিএনপি সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ুক ছাত্রদের সঙ্গে। বিএনপি, তারা এটি নিজেরাও জানে যে কে চাইছে আর কে চাইছে না। সেজন্য তারা খুব সংযত খেলা খেলছে, খুব কৌশলী খেলা খেলছে, যে নির্বাচনটি প্রয়োজন। নির্বাচনটি বিএনপির জায়গা থেকে ক্ষমতায় যাওয়ার জন্য যেমন প্রয়োজন, যেহেতু যত দেরি হবে হিসেব নিকেশ সমীকরণ অনেক পাল্টে যাবে, তাদের ক্ষমতায় আসাটা অনেক বেশি অনেকখানি কষ্টসাধ্য হয়ে উঠবে। কিন্তু এই মুহূর্তে কিংবা 3 মাস আগে যদি নির্বাচন হতো, খুব স্বাভাবিক, এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং জনপ্রিয় দল। তো যত বেশি সময় যাবে তত বেশি হিসেব নিকেশ অনেক পাল্টে যাবে। এখন আমি একটু এখানে একটা সেই প্রশ্ন জায়গা থেকে করতে চাই যে এই যে ঘটনাগুলো আপনি যে পূর্বাভাস বা আশঙ্কার জায়গা করছেন যে সামনে এ ধরনের ঘটনা আরও ঘটবে, এ ধরনের ঘটনা যদি আরও ঘটে তাহলে কি নির্বাচন মানে যেটি জানতে পারছি 25-এর শেষের দিকে ডিসেম্বরে বা 26-এর হুম, প্রথমার্ধের একটা সময়সীমার মতো কথা প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হুম, সেটির উপর কোনো প্রভাব পড়বে কিনা এক, আর এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে সেনাবাহিনীকেও কি কোনো ভূমিকায়, কারণ মাঝখানে অনেক গুঞ্জন শোনা গেছে যে সেনা কু হয়ে যাচ্ছে, সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, এরকম অনেক গুজব আমরা ছড়িয়ে পড়তে দেখেছি। কোনো রকম এই ব্যাপারেও কোনো পূর্বাভাস বা কোনো রকম তথ্য আছে? সেনাবাহিনী ইনভলভ হবে কিনা সে বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ। মানে সেনা কু, সেনাবাহিনী আহ, ক্ষমতা নেবে, এই ধরনের যে না, গুঞ্জনগুলো কদিন আমরা গুজব সেনা, বা মিডিয়ার মধ্যে ঘুরতে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের গুজব কিন্তু গুঞ্জন তো রয়েছেই। দেখুন, বাস্তবতা হচ্ছে, আমি নিজে বিশ্বাস করি, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যত নিকৃষ্টই হোক না কেন, যত খারাপ হোক না কেন, তার চেয়ে ভয়ঙ্কর হয় সামরিক শাসন এলে। এটা আমি নিজে বিশ্বাস করি। অর্থাৎ সামরিক শাসনের চেয়ে যে কোনো জঘন্য ভয়াবহ রাজনৈতিক দলও সরকারে থাকলে তারপরেও অপেক্ষাকৃত মঙ্গল দেশের জন্য, মানুষের জন্য। কিন্তু বাস্তবতা আবার এটি, যে মানুষ কিন্তু সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। তারা
কি ধরনের রোল প্লে করে, এটি শুনতে খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে। ভাই, আমি যাদের কাছে সাথে কথা শুনে বলেছি বা কথা হয়, শেয়ারিং হয়, তারা কিন্তু এই যে আপনি যেমন প্রশ্ন করলেন, তাহলে সেনাবাহিনী কি করছিল এই যে কর্মকাণ্ড কর্মযজ্ঞ ঘটে গেল গত 5 থেকে 6 তারিখ, বা এখনো কোথাও কোথাও ঘটছে, ঠিক ওই জায়গায় থেকেই মানুষের কিন্তু ভাবনা ওইখানে যে সেনাবাহিনী আসলে কিছু করছে না কেন। এখন এইগুলো গণতন্ত্রের জন্য ভালো হোক মন্দ হোক, মানুষ চাইছে। তখন আর তো কারো, দেখুন, মানুষ তো বারবার প্রতারিত হচ্ছে, মানুষ বারবার প্রতারিত হচ্ছে। যেই ছাত্র সমন্বয়কদের ডাকে মানুষ সাড়া দিয়েছিল, তাই তো? তাদের এক ডাকে যে অভ্যুত্থান হয়ে গেছে তা না। 15 বছরের বঞ্চনা, ক্ষোভ, যন্ত্রণা, অধিকার হরণের জায়গা থেকে মানুষ এক জায়গায় এসে নেমেছিল, না আর নয়। এই ছাত্ররা যখন নেমেছে, তাদের সঙ্গে আমরা এক হতে চাই। তাদেরকে কিন্তু কেউ মোটিভেট করেনি, স্বতঃস্ফূর্ত ভাবে নেমেছিল। কিন্তু নেমে কি হলো? প্রতারিত হলো। এখন তো স্রেফ প্রতারিত হচ্ছে। এই বাংলাদেশ তো চাইনি কেউ শেখ হাসিনাকে হটিয়ে। তো যা হোক, সেনাবাহিনী কি ভূমিকা নেয় সেই সতর্ক দৃষ্টিটা আসলে সবারই রয়েছে। এটি শুনতে খারাপ লাগতে পারে অনেকের, বাট এটি গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতিবিদ, সাধারণ মানুষ, সবাই কিন্তু আসলে আহ তখন ওই যে আমি বলছি যে প্রতারিত হচ্ছে সব জায়গায়, সবার কাছ থেকে। অর্থাৎ সেই জায়গাটা এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। তারা ক্ষমতা নিক, এটি চাইছে না। তবে এই যে মব চলছে, সেই জায়গা থেকে অন্তত এখনো হয়তো মানুষের সেনাবাহিনীর প্রতি কিছুটা হলেও কিছুটা হলেও আস্থা আছে। যদিও আমরা জানি সেনাবাহিনী কোনো কোনো পার্ট, ডিজিএফআই এর যে ভূমিকা, গুম, আয়নাঘর, সাংবাদিকদেরকে যেভাবে হেনস্থা করা, নানান ধরনের মানে রক্তচক্ষু করে রাখা, চাকরি খাওয়া, মিডিয়া থেকে, মানে মিডিয়ার উপরে খবরদারি, আমি ডিজিএফআই এর কথা বলছি। তারপরেও কিন্তু, তারপরও সেনাবাহিনীর দিকে মানুষ এখনো তাকিয়ে আছে। আর কোন শক্তি নেই, প্রতারিত হচ্ছে বারবার। জি। একটু একটু আসি, আপনি পার্শ্ববর্তী দেশের কথা বলছেন, ভারত পাকিস্তানের কথা বলছেন যে অনেকে চাই। আমি ভারতের বিষয়ে বিশেষ করে, কারণ ভারতের দিকে একটা অভিযোগের আঙুল তোলা হচ্ছে এবং আমরা এর মধ্যে দেখেছি যে পাল্টাপাল্টি দুই দেশের মানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারতের তলব করা হয়েছে, বাংলাদেশও একই কাজ করেছে, এই বিষয়গুলো চলছে। আমরা দেখলাম যে ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তারা বলছেন, মানে এই ঘটনা 32 নম্বরে ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনায় তারা একটা মন্তব্য দিচ্ছেন, রণধীর জয়সওয়ালের মন্তব্য, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শেয়ার করা হচ্ছে। দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি 2025 সালের 5ই ফেব্রুয়ারি ধ্বংস করে দেওয়া হয়েছে, এটি দুঃখজনক। ভারতের এমন প্রতিক্রিয়া, সেটিরও মানে যদি বলি যৌক্তিকতা আপনি দেখেন? দেখুন, ভারত যে কথাটি বলেছে, আপনি নিজে কি দ্বিমত পোষণ করেন না, কিন্তু যে ভারত কি এই কথাটা ঐতিহাসিক? বলবে, মানে বলার জন্য উপযুক্ত, যদি বলি উপযুক্ত ব্যক্তি তো নয়, উপযুক্ত দেশ, উপযুক্ত উপযুক্ত আইডেন্টিটি? উম, উম, না, উপযুক্ত হলেও রাজনীতির মধ্যে তাদের ইনভলভমেন্টটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত নয়। যদি কেউ প্রশ্ন করে থাকে, আমি জানি না ওইখানে কেউ প্রশ্ন করেছে কিনা, রণধীর জয়সওয়ালকে কেউ প্রশ্ন করেছে কিনা, প্রশ্নের উত্তরে যদি তারা বলে, ঠিক আছে, প্রশ্ন করে বলতে পারে। কিন্তু ফর্মাল, এর কি কোনো ফর্মাল স্টেটমেন্ট আমার জি, ঠিক এটা খেয়াল নেই। একদম তাদের ফর্মাল ওয়েবসাইটে, স্টেটমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিবৃতিটি আচ্ছা, দেওয়া আছে। ওয়েবসাইট, ওয়েবসাইট, তাহলে এটা তো এক ধরনের উস্কানি, রাজনীতির মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ। এখন মনে করেন যে ভারতে কার কথা বলা যেতে পারে, আহ মনে করুন যে আমি নামটা ঠিক সাভারকার, সাভারকার, আমি সাভারকারের কথা যদি বলি, হিন্দু জাতীয়তাবাদী নেতা। হ্যাঁ, এখন সাভারকার তো কট্টর মৌলবাদী ছিল। হুম। তো সাভারকারের অনুসারী যারা এখন আছেন, আহ তাদের কারোর বাড়ি ঘর বা ঐতিহাসিক স্থাপনা যদি ভাঙচুর করা হয়, এখন আমাদের এখান থেকে যদি কেউ আগ বাড়িয়ে স্টেটমেন্ট দেয়, হুম। তাহলে বুঝতে হবে যে উস্কানি দিচ্ছে। আমাদের সরকার থেকে বা দায়িত্বশীল কোনো জায়গা থেকে যদি স্টেটমেন্ট দেয়, তাহলে বুঝতে হবে যে উস্কানি দিচ্ছে। এটাও উস্কানি। আহ ভারত আমাদের যদি ভালো চাইতো, তাহলে তো আমরা অন্যরকম ভূমিকা থাকতে দেখতাম, তাই না? তো বিশেষ একটি রাজনৈতিক দল তারা বেছে নিয়েছে, সেই জায়গা থেকে তারা এটি বলছে। এমন না যে তারা একবারে বঙ্গবন্ধু আহ, তারা অন্যভাবে ধারণ করে, এই জন্য তাদের লেগেছে। আর লাগলে ওইভাবে বলা উচিত না, আমি মনে করি না এটি বলা উচিত।
জি, এবং দরকার ছিল না ভারতের কোনো কাছে, বিষয়। জি, ভারতের কাছে এই বিষয়ে যখন প্রতিবাদ জানানো হচ্ছে যে যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য, সে যিনি ভারতে আশ্রিত আছেন তার বক্তব্য প্রচারের বিষয়ে, তারা বলছেন এটি শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার, এখানে ভারত সরকারের কোনো দায় নাই বা ভারতের কোনো দায় নাই। আসলে কি কোনো দায় আছে? মানে ভারত কি এই সরকারের কাছ থেকে এই অনুরোধ বা এই আহ্বান মানতে ভারতের কোনো দায়বদ্ধতা থাকে? কিন্তু এটি দীর্ঘ বিতর্কের বিষয়। দায়িত্ব কিছুটা থাকে, কিছুটা আছে বলে মনে করি। শেখ হাসিনা আশ্রিত অবস্থা আছেন, পলিটিক্যাল অ্যাসাইলাম ফর্মালি না নিয়েও আছেন তো যে কোনো কায়দায় আর কি, হ্যাঁ, রাজনৈতিক আশ্রয়ে আছেন। এখন বিষয়টা হচ্ছে যে আহ তিনি ওইখানে থেকে যেসব কথাবার্তা বলছেন, উস্কানি তো কিছুটা দেওয়া হয়েছে, এটা তো সত্যি কথা। টুক করে দেশের মধ্যে ঢুকে পড়বো, তারপরে সব হিসেবে রাখছি, 232 জনকে দেখে নেওয়ার লিস্ট আমার হাতে চলে এসেছে, সব কথা তো বলেছেন। এগুলো তো উস্কানি, যদিও একেবারে শেষ যে বক্তব্যটি ফরমালি তিনি দিলেন, সেটির মধ্যে কোনো ধরনের উস্কানি নেই, তবে উস্কানি তো এর আগে ছিল। এবং ওই সময় আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা বরং নিরাপত্তা ঝুঁকিতে তারা পড়ছেন, এমনটা তখন থেকে বলা বলা হচ্ছিল। যাও, তো এটি ভারত যতই বলুক, ভারতের কিছুটা দায় আছে, কিছুটা দায় আছে, সম্পূর্ণ না হলেও, এটা আমি মনে করি। জি। মানে যখন আসলে আপনি বলছেন যে, যেই কথাগুলোর মধ্যে উস্কানি দেখা যায়, সেই কথাগুলো যখন বলছিলেন, তখন আসলে এরকম কিছু হলো না। যখন কথা বলবেন হলো না। বলে একটা আ ঘোষণা দেয়া হলো এবং তিনি বলার আগেই হামলা চালানো শুরু হয়ে গেল। এজন্য আমি আসলে এই প্রশ্নটা করছিলাম যে, এইটা কি কোনো হুম, বিশেষ হুম। সময় এইরকম হামলা করবার জন্য? না, আমি আমি বক্তব্য তো আমি হাসিনা অনেকদিন ওভারঅল ধরেই আমি দিচ্ছেন। আমি না, এটা তো বক্তব্য না দিলেও ঘটতো, আমি তো বললাম। হুম, হুম। বক্তব্য না দিলেও ঘটতো, এবং আগামী 15 দিন, 1 মাস বা 2 মাসে যদি বক্তব্য নাও দেন, তাও ঘটার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত, আমি মনে করি। কিন্তু ভারত যে দায় এড়ানোর চেষ্টা করছে, ভারত যে কোনো রাজনৈতিক দলের প্রধান বা যে কাউকে আশ্রয় দিতেই পারে, সেটা তার বিষয়। হুম। কিন্তু তারও তো কিছু দায়বদ্ধতা আছে। তুমি আমার এখানে আছো, কিছু নর্মস কন্ডিশন তোমাকে ফলো করতে হবে। সেই ধরনের কোনো কথা কি বলেছে? বলেনি তো। তো অতএব সেই জায়গা থেকে দায় কিছুটা আছে। এবং যেই ধরনের চুক্তি আমাদের রয়েছে, বন্দি বিনিময় চুক্তি, দেখুন, ভারত যেমন দায় নিতে চাইছে না, দায় তো আমাদের সরকারের কম না। এই সরকার কি চাই শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতে? চাই না তো। আমি আমি বিশ্বাস করি বর্তমান সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় না। তারা যেগুলো বলছে এগুলো বড় বড় কথা, বিচার করা হবে, এই করা হবে, সে করা হবে, চায় না। এর কারণটি হচ্ছে, তারা জানে যে শেখ হাসিনাকে এই দেশে ফেরত আনা হলে সেটি বিশৃঙ্খলা শব্দটা আপনি ব্যবহার করতে পারেন, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব যদি ভালো শব্দ উচ্চারণ করতে চান, যে উজ্জীবিত হতে পারে, প্রাণবন্ত হয়ে উঠতে পারে, আন্দোলন কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়তে পারে, সেটি সম্ভাবনা। শেখ হাসিনা ওইখানে রয়েছে, সরকার বরং নিরাপদে রয়েছে। এই জন্য অন্তত শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতে চায় না, এটি আমি বিশ্বাস করি। আমার নিজের জায়গা থেকে সমীকরণ মিলিয়ে বলছি, তারা যেগুলো বলছে এগুলো এগুলো এক ধরনের বলতে হয় তাই বলা। স্পষ্ট। আ এই যে এই ঘটনাগুলো ঘটে গেল ৫-৬ ২ টা দিন মিলে, আন্তর্জাতিক অঙ্গনে কি বার্তা গেল? মানে আমরা খুব বিপ্লবী, আমরা গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে আমাদের বিপ্লবী ঠান্ডা হবে। চেতনা আ হুম, অ হুম, অব্যাহত আছে হুম, হুম, সেজন্য, যেটি আসলে বলা হুম, হুম, হচ্ছে, বা আসলে শেখ হাসিনার দোষ, হুম। যার কারণে এরকমটা হতেই পারে, এই বার্তা? নাকি যে আমরা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের আসলে নিয়ন্ত্রণ হারাচ্ছে বা নিয়ন্ত্রণ নেই, বা ব্যর্থ হচ্ছে? হুম। কি বার্তায় আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছে? খুব স্পষ্ট, বাংলাদেশ নৈরাজ্যের দিকে যাচ্ছে। বাংলাদেশকে সো-কল্ড ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বা কেউ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এইগুলো তো মিনিমাম লেভেলের কোনো ভালো বার্তা আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে না। বরং যে ঘটনাটি ঘটলো, আন্তর্জাতিক মিডিয়াকে অনেকখানি হুমকির সুরে কথা বলেছিলেন আমাদের প্রেস সচিব, তার পাল্টা প্রতিক্রিয়া আমরা কি দেখলাম? বিবিসি আরো বেশি কট্টর, কট্টর মানে থার্ড লাইনে রিপোর্ট করতে থাকলো। পরবর্তী এক পর্যায়ে এসে আবার আমাদের প্রেস সচিব শফিকুর আলম সাহেব তিনি দুঃখ প্রকাশ করলেন। এগুলা হলো কি, আপনার যদি বা আমাদের যদি কোনো ধরনের লক্ষ্য না থাকে, মিশন না থাকে, ভিশন না থাকে, কোনো ধরনের আদর্শ না থাকে, আমরা আসলে কি করতে চাই, তখনই এই হসপাস গুলো বেঁধে যায়। কোনটা সামলাবে, কোনটা রক্ষা করবে, এগুলো হসপাস বেঁধে যায়। সরকারের সামনে তো আসলে কোনো এজেন্ডা নেই, সরকারের কোনো স্থির লক্ষ্য নেই। তারা তো এই ছাত্রদেরকে, ছাত্র বলতে আমি ছাত্রদের একাংশ বলছি,
সমন্বয়কের ভূমিকা যারা পালন করেছেন কিংবা উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন, তাদের তুষ্টির কারণে সবকিছু বলছে। নইলে কেন শারমিন মুর্শিদ এখন যেন কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি তো উপদেষ্টা। হুম। হুম? আমার খুব কাছের একজন মানুষ, খুব কাছের একজন মানুষ, আমাকে খুব স্নেহ করেন। আমি বলতে বাধ্য হচ্ছি, তিনি কিভাবে বলেন ডিসেম্বরের 17 তারিখে একটি প্রোগ্রামে যে প্রত্যেকটি রাজনৈতিক দলই কম বেশি ফ্যাসিস্ট? কিভাবে বলেন? এটি বলে কি প্রমাণ করতে চান? তখন তারা নিজেরা ক্ষমতা থাকতে চান আর দীর্ঘদিন সময় নিয়ে তারা ক্ষমতা চর্চা করতে চান? হুম। এগুলো তো আমাদের সামনে দেখছি। হুম। তাদের তো এই ধরনের কোনো মন্তব্যের কোনো প্রয়োজন নেই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত মাসখানেক বা 3 সপ্তাহ আগে তিনি বলেছেন সরকার নিরপেক্ষতা হারিয়েছে। নিরপেক্ষতা যে হারিয়েছে এটা আমরা আগে থেকে বলে আসছি। হয়তো তাদের রাজনৈতিক স্ট্যান্ড থেকে অনেক দেরিতে এটি প্রকাশ করেছে। সরকার তো নিরপেক্ষ নয়, সরকার তো বিশেষ একটি পক্ষে কাজ করছে। এটি তো আমাদের অনেক কাছে মনে হচ্ছে কাউকে তুষ্টি করার জন্য কথাবার্তা বলছে। এবং যে ভাষায় সৈয়দ রেজওয়ানা হাসান, তিনিও যে ভাষায় কথা বলছেন, ডক্টর আসিফ নজরুল যে ভাষায় কথা বলছেন, আরো অন্যান্য উপদেষ্টা। অর্থ উপদেষ্টা দেখলাম সেদিনকে বললো যে রাজনৈতিক সরকার ছাড়া মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। আমি তো তাকে নিয়ে এখন চিন্তা আছে, বেচারা পথ চলে যায় কিনা। তিনি রাজনৈতিক সরকারের কথা বলছেন, কিন্তু রাজনীতিকরণের একটি প্রক্রিয়া চলছে। ছাত্ররা যতই রাজনৈতিক দলে কথা বলুক, তিনি কোন ভাবে আসছে, কোন মাত্রায় আসছে, কি উদ্দেশ্যে আসছে, এগুলো নিয়েও তো অনেক ধরনের প্রশ্ন রয়েছে। জি। অথবা আন্তর্জাতিক বিশ্বে মেসেজ কি যাচ্ছে এটা তো ক্লিয়ার। তাহলে এই ক্লিয়ার। মেসেজের প্রভাবটা কি হবে আমাদের? মানে নিশ্চয়ই কোনো প্রভাব আছে। যেমন দেখছিলাম যে গত বছরের এই সময়ের চেয়ে বিদেশি বিনিয়োগ নেট কমেছে 71%, এবং এটি এই বিদেশি বিনিয়োগ গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে আরও কিছু কিছু বিষয় আরও একসাথে যদি দেখি যে ইউএসএ এআইডির সহায়তা তারা বন্ধ করছে, যেটি একটা বিশাল সহায়তা ছিল। আমরা দেখি রাজস্ব আদায়, যেটি লক্ষ্যমাত্রা ছিল তার থেকে 58,000 কোটি টাকা কম, লক্ষ্যমাত্রার চেয়ে কম অর্জন করা গেছে। আমরা দেখছি যে বাংলাদেশে বিভিন্ন মানে এই রাজনৈতিক অস্থিরতার কারণে বা পট পরিবর্তনের কারণেই অনেক গার্মেন্টস কারখানা, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। সার্বিকভাবে এখন যদি আন্তর্জাতিক অঙ্গনে এরকম বার্তা যায়, এর প্রভাব কেমন মনে হয়, অর্থনীতিতে কেমন পড়বে বলে মনে হয়? ভয়ঙ্কর প্রভাব, নিঃসন্দেহে ভয়ঙ্কর প্রভাব। সরাসরি বিনিয়োগ তো কমে গেছে, বিদেশি বিনিয়োগ। বাকি যেটুকু হয়েছে সেটুকু আসবে না, সেটুকু নিঃসন্দেহে আসবে না। এবং অর্থনৈতিক অবস্থা তো ভয়ঙ্কর তো ছিলই 5 আগস্টের আগে, আরো ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে, যাবে। 2 দিন আগে তো মূল্য কিছু মানে গত কয়েকদিন আগে যে শতাধিক পণ্যের উপরে ভ্যাট বসানো হলো, তখন অর্থ উপদেষ্টা বলেছেন, এবং বলতে গিয়ে হাসলাম এই জন্য যে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব, আমি এরকম প্রেস সচিবের আগে কোথাও দেখিনি, তিনি সব বিষয়ে কথা বলেন। যাই হোক, বলতে ভালোবাসেন বা বলেন বা তারিখ ক্লিয়ার আছে, আমরা জানি না তিনি সরকারের মুখপাত্র কিনা, এই ধরনের কোনো ফর্মাল ডিক্লারেশন নেই। তারপর তিনি সেইভাবে কথা বলছেন। আচ্ছা, তিনি বলেছেন যে এটিতে জিনিসপত্রের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে না। অর্থ উপদেষ্টাও বলেছিলেন, কিন্তু পরবর্তীতে আবার বললেন, স্বীকার করলেন, হ্যাঁ প্রভাব পড়ছে, ব্যবসায়ের দাম নিচ্ছে বেশি, যা বাড়ানো হয়েছে, যেভাবে হোক স্বীকার করেছে। মানুষ এখন ত্যক্ত বিরক্ত। ব্যবসায়ীরা তারা হা হুতাশ করছেন, নাভিশ্বাস উঠেছে, ব্যবসা বাণিজ্য থমকে দাঁড়িয়েছে, স্থবির হয়ে উঠেছে। আপনার রিজার্ভ কি বাড়ছে? হ্যাঁ, আমরা বিদেশি দেনাগুলো হয়তো কিছুটা শোধ করতে পারছি, পরিশোধ করতে পারছি, কিন্তু অভ্যন্তরীণ আয় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এবং বিদেশে যে মেসেজ গুলো যাচ্ছে, ভয়ঙ্কর চাপ আসবে বলে আমার ধারণা সেটি সামাল দিতে পারবে কিনা সরকার, এটি তাহলে এই আশঙ্কার জায়গা অবস্থাতে থেকে আমি বলছি। লাভটা কার হচ্ছে? মানে গণ অভ্যুত্থানের পক্ষে লাভ, অনেকে বলছেন যে লাভ হচ্ছে, মানে এইতে লাভ হচ্ছে আওয়ামী লীগেরই। আপনার বিশ্লেষণ কি? হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন। আপনার সঙ্গে আমি একমত। যদি আপনি নিজেও যদি এই ধারণা পোষণ করেন, অনেকে তো বলছেই, আমি তার সঙ্গে একমত। দেখুন, আমি মানে আমিত্ব শব্দটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। আমিত্ব শব্দটা আমি আহ মোটামুটি ঘৃণা করি, যে এর মধ্যে এক ধরনের অহংবোধ তৈরি হয়। তারপরে কথা প্রসঙ্গে বলছি, 5ই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হলো। আমি নিজেও সাধারণ মানুষের অংশ হিসেবে শেখ হাসিনার পতনটা হয়তো চেয়েছিলাম, একটা ভালো কিছু আসুক। কিন্তু আমি কিন্তু 5 আগস্টের সম্ভবত 2 সপ্তাহ পর থেকেই বলা শুরু করেছি, এটা তো অলরেডি রেকর্ডেড, আমার কন্টেন্টের মধ্যে আছে, যে ছাত্র সমন্বয়কের যে রোল
প্লে করছে, তাতে শেখ হাসিনাকে ওয়েলকাম জানাচ্ছে তারাই। তার কারণ যে কম্পারিজনটা উঠতে শুরু করেছে এখনই, বা তখন থেকে, আমি যে 5 আগস্ট থেকে 20 বা 22 আগস্টের কথা বলছিলাম, তাতে করে লাভটা অবশ্যই আপনি যেটা বললেন আওয়ামী লীগের হচ্ছে। এটা তারা বুঝতে পারছে না। যেমন আওয়ামী লীগ নিজের ক্ষতি নিজে ডেকে এনেছিল নানান ধরনের নির্যাতন অত্যাচারের মধ্য দিয়ে, ঠিক এখন যারা দৃশ্যপটে আছেন তারাও তাদের পতনটা সম্ভবত নিজেরাই ডেকে নিয়ে আসছেন।